If this was the approach of Lionel Scaloni to play in the World Cup final, তাহলে আসলে কিছু বলার নাই, কিছু করার নাই। প্রত্যেকটা ম্যাচে আপনাকে লিওনেল মেসি বাঁচাবে না। কখনো কখনো কোনো ম্যাচে লিওনেল মেসির খারাপ দিন আসবেই, বা কখনো কখনো কোনো ম্যাচে প্রতিপক্ষ লিওনেল মেসিকে নিয়ে যে প্ল্যানটা করবে সেই প্ল্যানটা সফল হবেই। প্রত্যেক ম্যাচে মহাজাগতিক পারফরমেন্স দেওয়া সবচেয়ে এফিশিয়েন্ট মহাজাগতিক প্রাণীটার পক্ষেও সম্ভব না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। নট এভরি ডে লিওনেল মেসি গোনা বেল ইউ আউট। আজকে সেই জিনিসটাই হয়েছে, এবং এই জিনিসটা আসলে হওয়ারই ছিল। বিশ্বকাপে পা হরকাতে একটা ম্যাচই লাগে কিন্তু, এবং আর্জেন্টিনার প্ল্যানের মধ্যে যে ফ্ল ছিল সেটা আমরা বিশ্বকাপের একটা ম্যাচ বাদে প্রত্যেকটা ম্যাচে কিন্তু দেখেছি। খালি ইংল্যান্ডের ম্যাচে লিওনেল স্কালোনির ট্যাকটিক্স মোটামুটি ঠিকঠাক ছিল, বাকি প্রত্যেকটা ম্যাচে ইভেনচুয়ালি যে জিনিসটা হয়েছে, লিওনেল মেসি তাদেরকে বারবার বেল আউট করছে। সো আজকে লিওনেল মেসি বেল আউট করতে পারেনি, অ্যান্ড আর্জেন্টিনা সাকাম্বড টু ডিফিট। এবং এই জিনিসটা আবারও প্রমাণিত হয়েছে যে যে ভয়টা আর্জেন্টিনার সাপোর্টাররা পাচ্ছিলেন। আমিও ফাইনালের আগে বিভিন্ন ভিডিওতে যে জিনিসটা বলেছিলাম সেটা হলো গিয়ে, আর্জেন্টিনা কিন্তু এখনও পর্যন্ত এমন কোনো টিমের এগেনস্টে খেলে নাই যে টিমটা তাদেরকে অন দ্য বল ডমিনেট করতে পারে। সেটা কেপ ভার্দে হোক, সুইজারল্যান্ড হোক, অস্ট্রিয়া হোক, ইংল্যান্ড হোক, ইজিপ্ট হোক, সবাই কিন্তু গোল করার পরে লো ব্লকে চলে গিয়েছিল। স্পেন উড নট ডু দ্যাট। এটা আগেও বলছিলাম, এখনও বলতেছি, সবসময় বলবো। সো যে দল তাদেরকে অন দ্য বল ডমিনেট করবে, তাদেরকে অন দ্য বল মাস্টারি দেখাবে, সেই দলের এগেনস্টে আপনার একটা প্রপার প্রেসিং প্ল্যান বাইর করতে হবে। আপনার মিডফিল্ডারদেরকে টপ নচ থাকতে হবে। এই দুটার কোনো কাজই আর্জেন্টিনা ঠিকঠাক মতো করে নেই। ম্যাচ শুরু হয়ে যাওয়ার পর থেকে আমরা যে জিনিসটা দেখলাম, আর্জেন্টিনা ওই ইংল্যান্ডের এগেনস্টে তারা যে প্ল্যান নিয়ে শুরু করেছিল, সেই প্ল্যানটা নিয়েই এই ম্যাচটাও তারা শুরু করেছে। সেই প্ল্যানটা যে ভুল আমি সেই জিনিসটা বলবো না, একটু অ্যাগ্রেসিভনেস দেখানো যে ভুল সেটা আমি বলবো না। বাট ইংল্যান্ডের এগেনস্টে ম্যাচে যে জিনিসটা হচ্ছিল, আর্জেন্টিনা অ্যাগ্রেশনে যেরকম দেখাচ্ছিল, তাদের প্রেসিংও কিন্তু ঠিকঠাক মতো আপনার হচ্ছিল। কিন্তু এই ম্যাচে যে জিনিসটা হলো, তারা খালি অ্যাগ্রেশনই দেখা গেল, কিন্তু তারা ঠিকমতো প্রেস করতে পারলো না। তারা পিচের একদম টপ অফ দ্য পিচ, যেখানে স্ট্রাইকার ফরওয়ার্ডরা থাকেন, সেখানে তারা হাই প্রেস করে ওইখান থেকেই বল জোগাড় করে আক্রমণে যাইতে পারলো না। ফলে যেটা হওয়ার সেটাই হয়েছে, আর্জেন্টিনা পুরা ম্যাচে জঘন্য খেলছে। এবং অতিরিক্ত অ্যাগ্রেশন দেখাইতে গিয়ে যে জিনিসটা হয় সেটা হলো গিয়ে, আর্জেন্টিনার মিডফিল্ডাররা নিজেদের বেসিক যে কাজ সেই কাজগুলো করতে ভুলে গেছেন। এখন কোয়ালিটির দিক থেকে চিন্তা করলে এনজো ফার্নান্দেস, আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, এই মিডফিল্ডের কোয়ালিটি কিন্তু পেদ্রি, রদ্রি, মিকেল মেরিনো, ফাবিয়ান রুইজ এদের থেকে খুব বেশি কম কিন্তু না। পার্থক্যটা শুধুমাত্র এক্সিকিউশনে। আমরা জানতাম যে স্পেনের মিডফিল্ডাররা তাদের প্ল্যানটা প্রপারলি এক্সিকিউট করতে পারবে, কিন্তু আর্জেন্টিনার প্লেয়াররা প্রপারলি এক্সিকিউট করতে পারবে কি না ইন ফ্রন্ট অফ এ টিম হু ডমিনেটস দ্য বল, সেটা নিয়ে প্রশ্ন ছিলই। এবং সেই প্রশ্নর জবাব আজকে আর্জেন্টিনার মিডফিল্ডাররা দিয়ে দিলেন যে না, তাদের পক্ষে সেভাবে কন্ট্রোল করা সম্ভব না। আমরা যে এর আগে বিভিন্ন ম্যাচে ভাবতাম যে আর্জেন্টিনা নাকি আক্রমণ করে না বিকজ তারা আক্রমণ করতে চায় না, তারা নাকি ম্যাচের শেষ দিকে ফ্লারি অফ অ্যাটাকস করে, অনেক বেশি আক্রমণ করে জাস্ট বিকজ তারা তখন আক্রমণ করতে চায়, এ ধরনের অনেক জিনিসপত্র শুনছিলাম। বাট দ্যাট ইজ নট দ্য কেস। কোনো দল নিজের ইচ্ছায় আক্রমণ কমাই দিতে চায় না, হ্যাঁ, বা কোনো দল ইচ্ছা করে আক্রমণ হজম করে না, হ্যাঁ। সো এটার মধ্যে একটা প্রবলেম থাকে, সেই প্রবলেমটাই আজকে আমরা দেখলাম। এনজো ফার্নান্দেজ ওয়াজ ডগ শিট, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার ওয়াজ ডগ শিট, লিয়ান্দ্রো পারেদেস ভাবছিলাম যে নামার পরে অসাধারণ খেলবে, বাট হি ওয়াজ ডগ শিট অ্যাজ ওয়েল, হ্যাঁ। সো এনজো ফার্নান্দেস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, ইনিশিয়ালি এই দুজনের উপরে দায়িত্ব দেওয়া হয়েছিল, যেহেতু লিয়ান্দ্রো পারেদেস আজকে একাদশে ছিলেন না, সেহেতু ডিপ বিল্ড আপের দায়িত্বটা এই দুজনের উপরে ন্যস্ত ছিল। এবং রদ্রির এগেনস্টে, ফাবিয়ান রুইজের এগেনস্টে তাদেরকে একদম 110% সলিড ম্যাচ খেলতে হইতো, যেটা তারা খেলতে পারে নাই, একদমই খেলতে পারে নাই। এনজো ফার্নান্দেসের বিল্ড আপ কোয়ালিটি ফাইনালে একদম ফ্লপ খাইছে। কেন খাইছে আই ডোন্ট নো, বাট ফ্লপ খাইছে। সেম গোস ফর অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, তার তো বিল্ড আপ জীবনে কখনো ভালো ছিলই না। সো এই দুইজনের বিল্ড আপের ঘাটতি মেটানোর জন্য সেকেন্ড হাফে পারেদেসকে লাগতো। পারেদেস নেমে দলকে অন দ্য বল সাহায্য করবেন কি, অফ দ্য বল দলের বিপদ আরও বাড়ানো শুরু করলেন, হ্যাঁ। তার লাল কার্ড আজকে খাওয়ার কথা ছিল। সে আজকে যেরকম জঘন্য খেলছে, যেরকম জঘন্য ট্যাকেল করছে, তার বহু আগে লাল কার্ড খাওয়ার কথা ছিল। রেফারির মানে কৃপার কারণে সে লাল কার্ড খায় নাই, লাল কার্ড খাইছে এনজো ফার্নান্দেজ, যে কিনা পারেদেসকে দেখে তারও একটু লাইথালাত্তি করার স্বাদ হয়েছে। সো দ্যাট ওয়াজ কমপ্লিটলি আনএক্সেপ্টেবল।
কমপ্লিটলি আনএক্সেপ্টেবল আর্জেন্টিনা যেভাবে খেলেছে। এবং শুরুতে যে জিনিসটা বললাম, এরকম করাই যদি লিওনেল স্কালোনির প্ল্যান ছিল যে 120 মিনিট পর্যন্ত কোনো রকমে স্পেনকে আটকায় রেখে আমরা পেনাল্টি শুট আউটে যাবো, এই ধরনের প্ল্যান যে আপনার এক্সিকিউট করার জন্য এরকম প্রপার ডিফেন্স হইতে হয়, প্রপারলি ট্যাকল করতে হয়, প্রপারলি প্রেস করতে হয়। আর্জেন্টিনা শুরু থেকে শেষ পর্যন্ত প্রপারলি প্রেস করতে পারেই নাই, তাদের হাই প্রেসিং ভালো ছিল না। উল্টা স্পেন ওয়াজ ভেরি সাকসেসফুল টু আইসোলেট লিওনেল মেসি। বাকি 10 জনের সাথে লিওনেল মেসিকে পুরা আইসোলেট করে ফেলছিল স্পেন। সো ওই জিনিসটাই ইভেনচুয়ালি বিশ্বকাপ ফাইনালে স্পেনকে আবারও 16 বছর পরে শিরোপা জিতিয়ে দিল। লিওনেল মেসির ক্যারিয়ারে হয়তোবা আর কোনো আক্ষেপ নাই, 2022 সালে তিনি ফুটবলকে পূর্ণ করেছেন, বাট খুব সম্ভবত এটা ছিল তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। এবং ক্যারিয়ারের শেষ ম্যাচে যদি উনি টানা 2টা বিশ্বকাপ শিরোপা জিততেন, তাহলে অফকোর্স তার ক্যারিয়ারের আরও একটা মানে সাফল্যের একটা পালক যুক্ত হতো, সেটা হয় নাই। সো টানা 2বার বিশ্বকাপ জেতার অপ্রাপ্তি তার থেকে যাবে, কিন্তু বিশ্বকাপ জিততে পারার অপ্রাপ্তি তার কখনো থাকবে না, বিকজ বিশ্বকাপ উনি অলরেডি জিতে ফেলছেন। সো এখন আর্জেন্টিনার মেইন লক্ষ্য হওয়া উচিত যে লিওনেল মেসি চলে যাওয়ার পরে এই দলটা যেন এবার 36 বছরের একটা গেড়াকলে না পড়ে, শিরোপাহীনতার গেড়াকলে না পড়ে, সেই জিনিসটা ইনশিওর করা। আর্জেন্টিনা সেটা করতে পারবে কিনা, লিওনেল স্কালোনি যেটা করতে পারবে কিনা, সেটা নিয়ে এখনও কিন্তু প্রশ্ন তোলা যেতেই পারে। বিকজ অ্যাটলিস্ট এই বিশ্বকাপ ফাইনালে স্পেনের এগেনস্টে তারা যেভাবে খেললো, সেটা দেখে অন্তত ওরকম আশা কিন্তু আসছে না। অ্যান্ড স্পেন ওয়াজ কমপ্লিটলি আউটস্ট্যান্ডিং। রদ্রি, ও মাই গড, হোয়াট আ মিডফিল্ডার! একাই বিল্ড আপ সামলাইছে, একাই আর্জেন্টিনাকে ফ্রাস্ট্রেট করছে। ফাবিয়ান রুইজ এক্সেলেন্ট। লামিন ইয়ামাল 100% গোটা টুর্নামেন্টে ছিলেন না, এই ম্যাচেও তিনি 100% ছিলেন না, কিন্তু কিছু কিছু সময় তিনি যেরকম দুর্দান্ত খেলেছেন, জবাব সেরকম ছিল না কিন্তু আর্জেন্টাইনদের সামনে। অ্যান্ড নিকো উইলিয়ামস, দিস ওয়াজ আ গেম চেঞ্জিং সাব অফকোর্স। লাস্ট মোমেন্টে নেমে তার ফ্রেশনেস, তার অ্যাজিলিটি, তার স্পিড, তার ড্রিবলিং সব কিছুই স্পেনকে একটা এক্সট্রা এজ দিবে, এটা আমরা এক্সপেক্ট করেছিলাম, এবং সেই জিনিসটাই হয়েছে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, দিবু মার্তিনেসকে নিয়ে একটা কথা বলতেই হয়। তার ক্লাস নিয়ে কখনো কোনো সন্দেহ হয়েছিল না। আমি আগে বিভিন্ন ভিডিওতে কিন্তু বলেছিলাম যে দিবু মার্তিনেজের ফর্ম নিয়ে কথা হইলেও হি ইজ দ্যাট কাইন্ড অফ আ পার্সন, হি ইজ দ্যাট কাইন্ড অফ প্লেয়ার হু শাইনস দ্য ব্রাইটেস্ট ইন দ্য গ্র্যান্ডেস্ট অফ স্টেজেস। সেই জিনিসটাই কিন্তু হয়েছে। তিনি আজকে যে পারফরমেন্সটা দেখিয়েছেন, কালের গর্ভে সে পারফরমেন্সটা হারিয়ে যাবে, বিকজ ইতিহাস সবসময় বিজয়ীদেরই কিন্তু মনে রাখে। অ্যান্ড দিবু মার্তিনেজ আজকে বিজয়ী ছিলেন না। সো আজকে হয়তোবা এই পারফরমেন্সটার কথা আর্জেন্টিনার ফ্যানরা ছাড়া কেউই ভবিষ্যতে মনে রাখবেন না, কিন্তু হোয়াট আ পারফরমেন্স ইট ওয়াজ। 10টা 11টা সেভ একাই দিয়েছেন। তিনি না থাকলে ম্যাচ বহু আগে শেষ হয়ে যায়, অনেক আগেই শেষ হয়ে যায়। স্পেশালি আর্জেন্টিনার মিডফিল্ডাররা যেরকম দায়িত্বজ্ঞানহীনের মতো খেলছিলেন, সেখানে বহু আগেই ম্যাচ শেষ হয়ে যায়, এবং স্পেন যোগ্যতর দল হিসাবেই আরও অনেক আগেই যেতে, সেটা হয়নি। বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে, আগেও আমি যে জিনিসটা বলেছি, দ্যাট মে দ্য বেস্ট টিম ওয়েন অ্যান্ড দ্য বেস্ট টিম ওয়ান। সো এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কোনো আক্ষেপ নাই, কোনো কিছুই নাই। সো কংগ্রাচুলেশনস টু স্পেন, দ্য নিউ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন।